দিনকাল ভীষণ রকমের খারাপ যাচ্ছে জিমিনের। কখনো মন খারাপ তো আবার কখনো শরীর ভীষণ খারাপ। জেহপের বিয়ে শেষ হয়েছে প্রায় 15 দিন আগে। বউ ভাতের শেষে সেই যে জিমিন সুগাকে দেখেছে, তারপর আর 15 দিনেও সুগার ছায়াটাও দেখা হয়নি তার। সুগাকে দেখার জন্য দিন দিন অস্থির হয়ে যাচ্ছে জিমিন, অথচ আশপাশ হাতড়েও সুগার দেখা পাচ্ছে না। মনে মনে ভাবলো, মাস্টার মশাই কি এতই অবুঝ? সে কি বুঝে না এই ছোট্ট জিমিনের মনের অবস্থা? মানুষটা কি এতই পাষাণ হয়ে গেছে? সুগার কথা ভাবতেই ভেতরটা বিষাদে ভরে ওঠে জিমিনের। জানালার কাছ থেকে সরে এসে বিছানার উপর পা তুলে বসে। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকেও ভালো লাগে না তার। কোনো কিছু না ভেবেই ঘর থেকে বের হয়। রান্নাঘরের দিকে এগিয়ে দেখে জিন কাজ করছে। জিমিন ভয়ে ভয়ে নিচু স্বরে ডাকে, আম্মা জান। জিন কাজ ছেড়ে তাকায় নিজের মেয়ের দিকে। মেয়ের পাংশুটে মুখ দেখে বুকের ভেতর ধক করে ওঠে তার। নিজেও নরম স্বরে বলে, কি হয়েছে আম্মা, কিছু বলবে? জিমিন মাথা নত করে বলে, অনেক দিন থেকে তো বাইরে যাই না, আজ একটু যাই আম্মা। হিমানিদের বাড়ি পর্যন্তই যাব। যাই। জিনের ভীষণ মায়া হয়। এগিয়ে এসে মেয়ের কপালের একাংশে চুমু খেয়ে চুল কানের পিঠে গুজে দেয়। ছোট্ট করে বলে, যাও তাড়াতাড়ি আইসো আম্মা। জিমিন মাথা নেড়ে হাসে। নিজেও মায়ের গালে চুমু খেয়ে দৌড় লাগায়। জিন দীর্ঘশ্বাস ফেলে। জিমিন বাড়ি থেকে বের হয়ে মাথায় শাড়ির আঁচল টেনে নেয়। বড় বড় শ্বাস নিয়ে হাঁটতে থাকে হিমানিদের বাড়ির উদ্দেশ্যে। সুগাদের বাড়ি পেরিয়েই হিমানিদের বাড়ি যেতে হয়। জিমিন কি মনে করে উকি দেয় সুগার বাড়ির মধ্যে। পুরো বাড়ি শুনশান দেখে খানিকটা অবাকই হয়। একটা ঘরে দরজা বাদে প্রায় সবগুলো ঘরের দরজাই বন্ধ। জিমিন বাড়ির মধ্যে ঢুকে দাঁড়াতেই গঙ্গানোর শব্দ আসে। জিমিন অবাক হয়, মনে মনে ভাবে, কেউ কি অসুস্থ? জিমিন সাহস নিয়ে উকি দেয় ঘরের ভেতর। সেখানে সুগাকে শুয়ে গঙ্গাতে দেখে চমকে ওঠে। কোনো কিছু না ভেবেই ছুটে সুগার কাছে যায়। ব্যস্ত স্বরে বলে, কি হয়েছে মাস্টারমশাই, এমন করছেন কেন? জ্বরের ঘোরে জিমিনের কণ্ঠ শুনে তড়িঘড়ি করে চোখ মেলে তাকায় সুগা। চোখ পিটপিট করে জিমিনকে দেখে। জ্বরে চোখ ঝাপসা হয় তার। কোনো রকমের চোখ ডোলে। ভালো করে তাকিয়ে বলে, জিমিন তুমি এখানে? জিমিন তখন বলে, আপনার কি হয়েছে আগে এটা বলুন। আপনাকে আজ এমন লাগছে কেন? আপনার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? সুগা রয়ে শয়ে বলল, জ্বর আসছে জিমিন। জিমিন সাথে সাথেই সুগার কপালে হাত দেয়। জ্বরের পরিমাণ দেখে ভীষণ রকমের ভয় পায় সে। জিমিন তড়িঘড়ি করে উঠতে নিলে সুগা হাত টেনে ধরে। কোনো রকমের বলে, কোথায় যাচ্ছ? জিমিন তখন বলল, পানি আনি, আপনার মাথায় পানি ঢাললে জ্বর কমবে। সুগা তখন বলল, লাগবে না, তুমি বাড়ি চলে যাও। জিমিন অবাক হয়ে বলে, কেন? সুগা সঠিক জবাব না দিয়ে বলে, যেতে বলেছি যাও। জিমিন শোনে না। নাক মুখ কুচকে সুগার হাত শক্ত করে ধরে বলে, আপনি চুপচাপ শুয়ে থাকুন। চাচা চাচি কই গেছে, তাদের দেখি না কেন? সুগা বলল, আম্মা নানি বাড়ি গেছে আর আব্বা দোকানে গেছে। আচ্ছা মাস্টারমশাই আপনি ছাড়েন, আমি পানি নিয়ে আসি। সুগা আরও শক্ত করে চেপে ধরে জিমিনের হাত। ভাঙা ভাঙা স্বরে বলে, তুমি আমার কথা বুঝো না কেন জিমিন? চলে যেতে বলেছি কিন্তু আমি। জিমিন পাত্তা দিল না। হাত ছাড়িয়ে নিয়ে কিছু না বলে বালতিতে করে অল্প খানিক পানি টেনে আনে। সুগার বারবার মানা করা সত্ত্বেও কোনো রকমের কথা কানে না নিয়ে জিমিন সুগাকে টেনে মাথায় পানি দেয়। বেশ অনেকটা সময় মাথায় পানি দেওয়ার পর বালতি সরিয়ে সুগার মাথায় মুছিয়ে দেয়। তারপর সেই তোয়ালে ভিজিয়ে নিয়েই সুগাকে জলপট্টি দেয়। সুগা চোখ মুখ কুচকে বলে, তুমি জিদ করছো কেন জিমিন? এভাবে আমার ঘরে কেউ তোমাকে দেখলে ভালোভাবে নিবে না। জিমিন তখন বলল, না নিলে না নিক, চুপচাপ শুয়ে থাকেন আপনি। সুগা ছটপট করতে থাকে। জিমিনকে এই সময় ভুল করে কেউ তার ঘরে দেখলে সেইটা যে ভালো হবে না, এতটুকু সুগা হাড়ে হাড়ে বুঝতে পারলেও এই বোকা জিমিন বুঝতে পারছে না। বেশ অনেকটা সময় জলপট্টি দেওয়ার পর সুগার জ্বরটা একটু হালকা হয়। সুগা জ্বরের ঘোরে চোখ বন্ধ করে পড়ে থাকে। জিমিন দুবার ডাকলেও সুগা জবাব দেয় না। বোকা জিমিন ভেবে নেয় সুগা ঘুমিয়ে পড়েছে, তাই আলগোছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই নিজের ঠোঁট ছুঁয়ে দেয় মাস্টার মশাইয়ের কপালে। সুগা কেঁপে ওঠে। সাথে সাথে বাহির থেকে দুজন লোক হই হই করে ওঠে। হুট করে চেঁচামেচি আর হট্টগোলের শব্দে জিমিন আর সুগা চমকায়। চোখের পলকে ঘটে যায় একের পর এক কাণ্ড। সুগা আর জিমিনের কথা পুরো এলাকায় ছড়িয়ে গেছে। যে দুজন লোক সুগা আর জিমিনকে একা ঘরে দেখেছিল
তারা যা তা বানিয়ে বানিয়ে বলে বদনাম রটাচ্ছে। জমিদার বাড়ির আঙিনায় সালিশ বসানো হয়েছে, সেখানে আপাতত সবাই উপস্থিত। জিমিন এক পাশে জড়সড় হয়ে কান্না করছে, পাশেই জিন, ডেইজি, জেনি, ন্যান্সি, লিসা, তে দাঁড়িয়ে আছে। নামজুন, বোগাম, গংইও, জাংকুক, জেহোপ সবাই বসে আছে। সামনে অপরাধী ভঙ্গিতে সুগা আর সুগার বাবা দাঁড়িয়ে আছে। গ্রামের আরও বেশ কিছু লোকজন উপস্থিত আছে। দূরে দূরে দাঁড়িয়ে গ্রামবাসীরা সবটাই দেখছে। জিওন নামজুন গম্ভীর স্বরে সুগাকে বলল, জিমিন তোমাদের বাড়িতে গিয়েছিল কেন? সুগা কি বলবে বুঝতে পারে না। গ্রামের একজন মুরব্বী ঠেস মেরে বলে, জমিদার সাহেব, এই প্রশ্নটা সুগা বাপজানরে না কইরা নিজের মাইয়ারে করেন তো। হেকির লেগা একলা একা মাইয়া হইয়া আবাইতা পোলাডার ঘরে গেছিল, এর উপর নাহি আরও কি আকাম কুকাম করছে, তা আপনার তো নিজের মুখ লুকাইয়া রাখানো উচিত। নামজুন খেপে ওঠে, গলা ফাটিয়ে ডেকে ওঠে জিমিনকে। জিমিন লাফিয়ে উঠে, ভয় কান্নার ধমক বেড়ে যায়। জিন শক্ত করে মেয়ের হাত চেপে ধরে। জিমিন ভয়ে নিজের মাকে আঁকড়ে ধরতেই নামজুন বলে, জিমিন এখানে আসো। জিমিন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। নামজুন রাগী দৃষ্টিতে তাকাতেই জিন মেয়ের হাত টেনে সামনে এগিয়ে আসে। জিমিনের কান্না তখনও বন্ধ হয়নি, বারবার কেমন কেঁপে উঠছে। সুগা জ্বর নিয়েও কোনো রকমে নিজের ভারসাম্য রেখে দাঁড়িয়ে থাকলেও জিমিনের কান্না দেখে নিজের ভারসাম্য হারাতে থাকে। মনে মনে ভাবে, এই বোকা মেয়েটার এভাবে কান্না যে আমার সহ্য হয় না, মেয়েটা বুঝে না কেন। ঝাপসা চোখে জিমিনের মুখের দিকে তাকিয়ে থাকে সুগা। নামজুন জিমিনের দিকে তাকিয়ে কড়া স্বরে জিজ্ঞেস করে, গ্রামের মানুষ যা রটাচ্ছে এসব কি সত্য? তোমার আর সুগার মধ্যে কোনো রকম প্রণয় ঘটিত সম্পর্ক আছে? হ্যাঁ অথবা নাতের জবাব দিবে জিমিন। জিমিন কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ে। এর মাঝে একজন বলে ওঠে, মিশা কথা কইতাছে, আমরা নিজের চোখে দেখছি ওরা এক ঘরে। সি সি, আমার কইতেই শরম করতাছে। সুগা প্রতিবাদ করে, কড়া কণ্ঠে বলে, মিথ্যা কথা বলছেন কেন? ও আর আমি কি এমন করেছি যে আপনার এত লজ্জা লাগছে বলতে? আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। আমার আব্বা আম্মা বাড়িতে ছিল না, কিন্তু জ্বরে আমার অবস্থা খারাপ দেখে জিমিন আমার মাথায় পানি দিয়ে জলপট্টি দিয়েছে। আপনারা সব না দেখে না জেনে অযথা দোষ দিচ্ছেন কেন? সুগার বাবা ছেলেকে ধমক দেয়, নিচু স্বরে বলে, চুপ কর সুগা। সুগা তখন বলে, চুপ কেন করবো আব্বা? ওনারা অযথা ওই ছোট্ট মেয়েটার উপর দোষ কেন চাপাচ্ছে? এর মাঝে ঠাস করে শব্দ হয়। সুগা চমকে তাকিয়ে দেখে নামজুন জিমিনকে থাপ্পড় দিয়েছে। জিমিন ভয়ে জোরে কান্না করে ফেলে। তে ছুটে আসে নিজ জায়গা থেকে, জিমিনকে জড়িয়ে ধরে। নামজুন রেগে চিল্লিয়ে বলে, বেশি বড় হয়ে গেছো, জমিদারের মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে এসব করতে কে বলেছে? জাঙ্কুক এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলে গম্ভীর স্বরে বলে, আব্বা জান, জিমিন ছোট মানুষ, ওকে অযথা মারছেন কেন? আর কে কি বললো তা ধরছেনই বা কেন? নামজুন কিছু বলার আগে আগের মুরব্বিটা রাগী কণ্ঠে বলে, মানতাছি আপনারা জমিদার বংশের, তাই বইলা কি নিয়ম মানতেন না? আপনাকে বাড়ির মাইয়া আর ওই পোলায় যখন এক লগে ধরা পড়ছে তখন ওকে বিয়া পড়ায় দেন। জিমিন আর সুগা দুজনেই চমকায়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। মানুষটা জিমিনকে নিয়ে ভীষণ সেন্সিটিভ, সেখানে এত কিছু কি হজম করে নিবে নাকি কথা বাড়াবে বুঝে আসলো না। সুগা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। নামজুন গম্ভীর স্বরে বলে, আমার মেয়ের জীবন আমি ঠিক করব, ওর সাথে বিয়ে দেব কি দেব না। জমিদার বংশের মেয়ে হয়ে কখনোই একটা নিম্নবিত্ত পরিবারে আমি আমার মেয়ে বিয়ে দেব না। আর এই দুই লোক তোমার ঠিক করা, তাই না সুগা? আমার মেয়েকে তুমি উস্কিয়ে ভুলভাল বুঝিয়েছ। নামজুনের কথায় সুগা চমকায়িত কণ্ঠে বলে, আমি জিমিনকে উস্কাবো কেন? এখন কিছু বুঝছো না তুমি, তাই না? নামজুন দুইজন কাজের লোককে ডাকে, তারা এসে চাবুক দিয়ে যায় নামজুনের হাতে। পুরো গ্রামবাসী হই হই করে ওঠে। জেহুপ আর জাঙ্কুকও নিজ জায়গা ছেড়ে ওঠে। জাঙ্কুক ব্যস্ত গলায় বলে, কি করছেন কি আব্বাজান? এগুলো কিন্তু অনুচিত। এখানে কথা বলার জন্য সবাইকে ডাকা হয়েছে, আর আপনি এটা কি করছেন? নামজুন তখন বলল, আমার মেয়ের জন্য যা ভালো হয় আমি তাই করছি, তোমরা চুপ করে থাকো। সুগার বাবা রীতিমতো নামজুনের পায়ে পড়ে যায়। ছেলের জান ভিক্ষা চেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। সুগা দ্রুত নিজের বাবার হাত চেপে ধরে, হাঁটু মুড়িয়ে নিচে বসে নিজের বাবাকে বলে,
কারোর সামনে মাথা নত করার দরকার নেই আব্বা। আমি জানি আমি কিছু করিনি। সাথে সাথে গায়ের সমস্ত শক্তি দিয়ে সুগার গায়ে চাবুক ছুঁড়ে মারে নামজুন। সুগা ব্যথায় চোখ মুখ খিচে থাকে। জিমিন তেল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে আসে। সুগাকে আগলে বসে কাঁদতে কাঁদতে বলে, আব্বা যান, মাস্টার মশাইয়ের কোনো দোষ নেই, ওনাকে ছেড়ে দেন আব্বা যান, উনি কিছু করে নাই, ওনার শরীর ভালো না, ওনাকে এভাবে মারলে উনি মরে যাবে। নামজুন জিনের দিকে তাকে দাঁতের দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি সরাও এখান থেকে। জিন, জেনি, ডেইজি মিলে জিমিনকে সরাতে নেয়। জিমিন বারবার কান্না করতে করতে সুগাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তাতে নামজুন বিশেষ পাত্তা না দিলেও সুগা ব্যথাতুর দৃষ্টিতে জিমিনের দিকে। সুগার জন্য জিমিনের এই অস্থিরতা সুগার মনে শান্তি এনে দেয়। জিমিন চোখের আড়াল হতেই তে এগিয়ে আসে, সরাসরি জাঙ্কুককে বলে, আপনি কিছু বলবেন নাকি আমি বলবো? জাঙ্কুক হাত বগল দাবা করে দাঁড়ায়, যেন তেকেই বলার অনুমতি দিল। তের কথায় নামজুন তার দিকে তাকায়। তে কোনো কথা ছাড়াই আগে নামজুনের হাতের চাবুক টেনে ধরে, শক্ত কণ্ঠে বলে, উনাকে মারছেন কেন? উনি কি করেছে? গ্রামের কোন দুইজন কি দেখেছে? এতে যদি নিজের মেয়ের জন্য বিশেষ গুরুত্ব না দেন, তাহলে সুগা ভাইয়ের বেলা গুরুত্ব দিচ্ছেন কেন? আপনি জমিদার আর সে গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বলে? নামজন ফুঁসে উঠে বলে, বাড়ির বউয়ের মতো থাকো, আমার কাজে বাধা দিলে এটা তোমার জন্য মঙ্গলজনক হবে না। তে চাবুক ছাড়ো। তে উত্তর দেওয়ার আগে গ্রামের লোকজন হইচই শুরু করে। কয়েকজন মুরব্বী বিতর্ক করতে থাকে। নামজনকে সরাসরি বলে, বড় বউ তো হক কথাই কইতাছে, আপনি তো সুগারে মারতে পারেন না জমিদার সাহেব। আর সব থেকে বড় কথা হইল, আপনি সুগারে মারেন কাটেন যাই করেন না ক্যারে, আপনার মাইয়ার বিয়া এই সুগার লগেই দেওয়ান লাগবো। দুর্নাম কিন্তু আপনার মাইয়ারই হয়েছে, মনে রাখেন। পোলা মাইন্সের দুর্নাম হয়ও না, থাহেও না। তাই আগে ভাগেই নিজের মাইয়ার বিয়াটা আগে দিয়া দেন, আর নইলে আমরা আপনার এই কলঙ্কিনী মাইয়ারে এই গ্যারামে থাকতে দিব না। চুন কালি মাইখা গ্যারাম ছাড়া করুম। নামজুন ভীষণ ক্ষেপে ওঠে, কিন্তু সকলের একই কথার পিঠে দমে যায়। তে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, বিয়েটা হলে কি খুব ক্ষতি হবে জমিদার সাহেব? সুগা ভাইজান আর জিমিন কিন্তু একে অপরকে ভালোবাসে, যাই করবেন একটু ভেবে করবেন। তের কথায় জাঙ্কুক ভেতরে চমকালেও বাইরে প্রকাশ করে না। মনে মনে ভাবে, সুগা আর জিমিন একে অপরকে ভালোবাসে? তে এগুলো কি বলছে? নামজুন, গংইউ আর গ্রামবাসীর মধ্যে একটা ঝামেলা বাঁধতে খুব একটা দেরি হয় না। জাঙ্কুক সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে জিভ টেনে ছেড়ে দেব। এতক্ষণ যাব চুপচাপ সব দেখছি মানে এই নয়। জিওন জাঙ্কুকের সম্পর্কে সব কিছু ভুলে গেছে সবাই। আপনারা চাইছেন সুগার জিমিনের বিয়েটা যেন দিয়ে দেয়? ঠিক আছে, তাই হবে। নামজুন হুঙ্কার ছেড়ে বলে, জাঙ্কুক তুমি কি পাগল হয়ে গেছো? কি যাতা বলছো তুমি? জাঙ্কুক তখন বলল, যাতা বলছি না আব্বাজান, আপনি নিজেই পরিস্থিতিটা আরও বিগড়ে দিয়েছেন। আগে যাও কথা বলে সব সমাধান করা যেত, আপনি সুগাকে আঘাত করে সেই পথও বন্ধ করে দিয়েছেন। তাই আপনি এখন চুপ থাকুন। আমি আমার বোনের খারাপ চাইবো না, অন্তত নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহারও করব না। সুগা ভালো ছেলে, পড়ালেখা জানার ছেলে, তাছাড়া আমাদের জিমিনও যথেষ্ট পছন্দ করে সুগাকে, তাই বিয়েটাতে কোনো সমস্যা নেই। জাঙ্কুকের কথা শুনে নামজুনের ভীষণ মেজাজ খারাপ হয়। এক পাট চেঁচামেচি করে রেগে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক সবার সাথে কথা বলে শান্ত মতো, কিন্তু সবার একটাই কথা, বিয়ে এখনই দিতে হবে, নয়তো এখনই গ্রাম ছাড়তে হবে। জাঙ্কুক ঝামেলা বাড়ায় না, সুগার বাবার থেকে অনুমতি নিয়েই মসজিদের ইমাম ডাকায়। ওই আঙিনায় বসেই কয়েক মিনিটের মধ্যেই সুগা আর জিমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কি থেকে কি হয়ে গেল তা যেন দুজনেরই মাথার উপর দিয়ে যায়, বুঝতেই পারে না কিছু। দুজনেই ভাষাহীন। ওদের বিয়ে সম্পূর্ণ হতেই যে যার মতো চলে যায়। জাঙ্কুক গম্ভীরভাবে সুগাকে বলে, তোমার ভরসায় নিজের বোনকে তোমার হাতে তুলে দিয়েছি সুগা, এমন কিছু করবে না যাতে আমার বোনকে কখনো কাঁদতে হয়। তাহলে যেভাবে তোমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, ওভাবেই তোমার ভালোবাসাকে কেড়ে নিতে আমি দুবারও ভাববো না। আপাতত বাড়ির ভেতর চলো, আজান দিয়ে দিবে এখনই।
সবাই ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করে। তে আশেপাশে কোথাও যিশুকে না দেখে ন্যান্সিকে জিজ্ঞেস করে, ন্যান্সি বাবু, যিশু কোথায়? ন্যান্সি তখন বলল, আমি তো জানি না ভাবিজান, যিশু তো মনে হয় নিচেই নামে নাই। তে চমকে উঠে ন্যান্সির কথা, এত ঝামেলার মাঝে তার একটু খেয়াল ছিল না। দ্রুত সব কিছু পেরিয়ে যিশুর ঘরের সামনে যেতেই দেখে দরজা হালকা ভেরানো। তে ভয় কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। সাথে সাথেই আজান শুরু হয়। তের চোখের সামনে সিলিংয়ে থাকা যিশু ঝুলতে থাকে।